My dear students of class 10, welcome once again to our YouTube channel. Today we are going to read Sea Fever. It is a beautiful poem and the poem is written by John Masefield. এটা একটা সুন্দর কবিতা, কবিতাটা লিখেছেন জন ম্যাসফিল্ড. জন ম্যাসফিল্ড was a very famous poet of his time. তার সময়ের একজন বিখ্যাত কবি হচ্ছেন এই জন ম্যাসফিল্ড. Using a very simple diction, খুব সাদামাটা শব্দ চয়নে, he has gifted us, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, a song-like poem, Sea Fever. একটা গানের মতো সুন্দর কবিতা এই Sea Fever. The poem has a music-like feel. কবিতার মধ্যে একটা গানের মতো অনুভূতি আমরা পাই. তো এই কবিতাটা পড়তে গেলে কিছু ওয়ার্ড আমাদের জানতে হবে. সেই ওয়ার্ডগুলো প্রথমে বলার চেষ্টা করছি. স্টিয়ার, গাইড, পথ দেখিয়ে নিয়ে যাওয়া, নিয়ন্ত্রণ করা, দিক নিয়ন্ত্রণ করা, দ্যাট ইজ স্টিয়ার. ব্লোন, ইনফ্লেটেড, স্ফীত, বায়ু ভর্তি, স্পিউম, ফোম, ফেনা. ফ্লাং, ফ্লিং থেকে এসেছে শব্দটা, ফ্লাং. ফ্লাং, থ্রোন ভায়োলেন্টলি, সবেগে নিক্ষেপিত, খুব বেগের সঙ্গে ছিটকে বেরোচ্ছে আগুন. স্প্রে, জলকণা, ড্রপলেটস. জিপসি, a group of nomadic people, এক ধরনের যাযাবর জাতি এই জিপসি. they have no permanent shelter, তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই. they move from one place to place, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতে থাকে. yarn means tell, গল্প. and here trick means long journey, ভ্রমণের কথা এখানে ট্রিক শব্দের মাধ্যমে বলা হয়েছে. তো কবিতাটাই আবার ফিরে আসি. কবিতাটাই কবি খুব সহজ সাদামাটা শব্দ চয়ন করেছেন এবং কবিতার মধ্যে একটা সুর আমরা শুনতে পাই, সুর বেজে উঠছে. আগেই বলেছি একটা মিউজিক লাইক ফিল আছে কবিতাটার মধ্যে. The poem has 3 stanzas. কবিতাটার মধ্যে 3টে স্টাঞ্জা আছে and each stanza has 4 lines. প্রতিটি স্টাঞ্জার 4টে করে লাইন আছে. তাহলে মোট 12টা লাইনের এই কবিতাটাতে দুটো রিফ্রেন আছে. there are 2 refrains in the poem. কবিতাটা স্টার্ট হচ্ছে কি দিয়ে দেখো, I must go down to the seas again. আমি আবার সমুদ্রে যাবই. এই যে শব্দগুচ্ছটা, this group of words have been repeated. This group of words has been repeated in every stanza of the poem. কবিতার প্রতিটি স্টাঞ্জাতে এই শব্দগুচ্ছটা পুনরাবৃত্ত হয়েছে, বারবার ফিরে এসেছে. দিস ইজ দ্য ফার্স্ট রিফ্রেন. সেকেন্ড রিফ্রেন হচ্ছে অ্যান্ড অল আই আস্ক. দ্বিতীয় যে অংশটা, যে শব্দগুচ্ছ বারবার ফিরে ফিরে এসেছে প্রতিটি স্টাঞ্জাতে, তা হলো অ্যান্ড অল আই আস্ক. কবিতাটার রাইম স্কিম সেটাও খুব সহজ সরল. এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই, এফ এফ. In each stanza, the last word of the first line rhymes with the last word of the second line, and the last word of the third line rhymes with the last word of the fourth line. অন্তমিলটা কোথায় রয়েছে প্রতিটি স্টাঞ্জার? প্রতিটি স্টাঞ্জার অন্তমিল রয়েছে প্রথম লাইনের শেষ শব্দের সঙ্গে, দ্বিতীয় লাইনের
শেষ শব্দে। ঠিক একই রূপে তৃতীয় লাইনের শেষ শব্দের সঙ্গে চতুর্থ লাইনের শেষ শব্দে অন্তমিল বা ধ্বনি সাদৃশ্য রয়েছে। এখন আসি কবিতাটার বিষয়বস্তুতে। থিম অব দ্য পোয়েম সি ফিগার। কবিতাটার বিষয়বস্তুই হচ্ছে ওয়ান্ডার লাস্ট, ভ্রমণ পিপাসা। The poet in this poem has expressed his desire to sail to the seas again. আবার সমুদ্রে যাওয়ার ইচ্ছে আকুতি প্রকাশ করেছেন কবি। He is in love with the sea. কবি সমুদ্রকে ভালোবেসে ফেলেছেন, আর সেই ভালোবাসারই প্রকাশ পেয়েছে এই কবিতায়। The poem demonstrates the poet's love for the sea. He is in romance with the life of a sailor. একজন নাবিকের জীবন কবি চেয়েছেন। সেই জীবনের প্রতি তার যে ভালোবাসা, একজন নাবিকের জীবনের প্রতি তার যে ভালোবাসা, সেটাই এই কবিতায় প্রকাশ পেয়েছে। কবি নিজেই একজন নাবিক ছিলেন। তিনি যৌবনের বেশিরভাগটাই হি স্পেন্ট মোস্ট অফ হিজ ইউথ ট্রাভেলিং বাই দ্য সি, সমুদ্র ভ্রমণ করে কাটিয়েছেন। হি হ্যাজ ভাস্ট এক্সপিরিয়েন্স অফ ভয়েজিং বাই দ্য সি, সমুদ্র যাত্রার বড় অভিজ্ঞতা তার আছে। আর সেই অভিজ্ঞতা থেকেই কবি কি করছেন? আবার আকুতি প্রকাশ করছেন সেই সমুদ্র ভ্রমণের। হি ওয়ান্টস টু এক্সপ্লোর দ্য বিউটিস অফ নেচার ওয়ান্স এগেন। হি ওয়ান্টস টু গো ব্যাক টু দ্য সিজ এগেন। আবার তিনি সমুদ্রে যেতে চান। সেই আকুতিরই প্রকাশ ঘটেছে এই কবিতায়। এখন আমরা ফার্স্ট স্টানজাতে চলে আসি। কবি বলছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আমি আবার যাব। এই যে শব্দগুচ্ছটা আগেই বলেছি, এটা একটা রিফ্রেনের কাজ করছে, বারবার রিপিটেড হয়েছে ইন এভরি ফলোইং স্ট্যান্জা। পরবর্তী প্রত্যেকটা স্ট্যান্জাতেই এটা রিপিটেড হয়েছে, বারবার ফিরে এসেছে। হিয়ার নোট দ্য ওয়ার্ড এগেইন। এগেইন শব্দটা একটু ভালো করে লক্ষ্য রাখো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবার যাবই, আবার। দ্যাট মিনস হি ইজ নট গোয়িং টু দ্য সিজ ফর দ্য ফার্স্ট টাইম। এটাই তার জীবনের প্রথম ভ্রমণের আকুতি নয়, তিনি আগে অনেকবার গেছেন। টু দ্য লোনলি সি and the sky. He wants to travel back to the seas again, to the lonely seas under the clear sky. পরিষ্কার আকাশের নিচে নিঃসঙ্গ সমুদ্রে, লোনলি নিঃসঙ্গ সমুদ্রে তিনি ভ্রমণ করতে চান। এবং সেই ভ্রমণের জন্য কবি যেটা চান সেটা কি? And all I ask, it is the second refrain. এই অংশটা, এই শব্দগুচ্ছটা আবার কিন্তু ফিরে ফিরে এসেছে প্রতিটি স্টানজাতেই। কোথাও থার্ড লাইনে, কোথাও এখানে সেকেন্ড লাইনে, পরবর্তী স্টানজাগুলোতে থার্ড লাইনে এই রিফ্রেনটা কিন্তু ফিরে ফিরে এসেছে। তো কবি কি চান? হোয়াট ডাজ হি রিকোয়ার? হি রিকোয়ার্স। তো কবি চান কি চান? He requires a tall ship, একটা well built ship, একটা সুঠাম চেহারার জাহাজ, and a star. Here a star refers to the North Star. এখানে তারা বলতে সেই নর্থ স্টারকে বোঝানো হচ্ছে, যে নর্থ স্টার সবসময় উদিত হয় উত্তর আকাশে, এবং যদি কেউ এটাকে লোকেট করতে পারে সে নিশ্চিত হয়ে যায় ওই দিকটাই উত্তর দিক। তা থেকে সে সহজেই অনুধাবন করতে পারে কোন দিকটা কি, এবং তার গন্তব্যে পৌঁছানো সহজতর হয়। So, for his guide, he wants the help of
দ্য নর্থ স্টারের সাহায্য তার চাই। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার ধাক্কা তা কি করবে? ইট উইল জেনারেট ফোর্স, এটা একটা শক্তি উৎপন্ন করবে টু পুশ দ্য শিপ ফরওয়ার্ড, সামনের দিকে একে নিয়ে যেতে সাহায্য করবে। হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, দ্য উইন্ড ইজ লাইক এ মেলোডি হিয়ার, বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং, when the strong wind blows, the white sail of the ship sets, কাঁপতে থাকে, it trembles. And a grey ship and a grey mist, এবং একটা ধূসর কুয়াশা on the sea's face, and a grey dawn breaking, এবং সেই ধূসর কুয়াশা ভেদ করে ভোরের আবির্ভাব, এইটা তিনি চান। এইসব জিনিস দেখার অভিজ্ঞতা কবির আছে, তাই কবির মধ্যে সৃষ্টি হয়েছে আবার ভ্রমণ পিপাসা। তিনি আবার এইগুলো শুনতে চান। হুইলের ধাক্কা, বাতাসের গান, এগুলো তিনি শুনতে চান, দেখতে চান। আবার যে সেলটা, সাদা পালটা কেঁপে কেঁপে উঠছে হাওয়ায়, এবং ধূসর কুয়াশা ভেদ করে একটা ধূসর উষা ডন ভোরবেলা আবির্ভূত হচ্ছে। Now come to the second stanza. I must go down to the seas again. The same words have been repeated. এক সেই শব্দগুচ্ছ আবার পুনরাবৃত্তি হয়েছে। For the call of the running tide, কিসের জন্য কবি যাবেন? কেন যেতে চান? Because he has heard the irresistible call of the sea. কবি শুনে ফেলেছেন সেই ডাক, যে ডাককে কখনো অগ্রাহ্য করা যায় না। Irresistible call of the running tide, বেগবান স্রোতের সেই ডাক তিনি শুনেছেন। Is a wild call, এই যে ডাক, সেটা একটা ওয়াইল্ড কল, উদ্দাম ডাক, স্বতঃস্ফূর্ত একটা ডাক, অ্যান্ড এ ক্লিয়ার কল, খুব স্পষ্ট একটা ডাক। কারা শুনতে পায়? যে কেউ শুনতে পায় না। If you have the heart, if you have the love for nature, if you have the love for the sea, সমুদ্রের প্রতি যদি তোমার গভীর ভালোবাসা আছে, তাহলে তুমি শুনতে পাবে। আর যদি তুমি তা শুনতে পাও, তাহলে তোমাকে সমুদ্রে যেতেই হবে। ইউ ক্যানট ইগনোর দ্য কল, এই কলটাকে তুমি, এই ডাকটাকে তুমি অগ্রাহ্য করতে পারবে না। তাই কবি বলছেন, দ্যাট মে নট বি ডিনাইড, দ্যাট মে নট বি ইগনোরড, দ্য কল ইজ ইররেজিস্টিবল, এই কলটা একবারে অপ্রতিহত, মানে প্রতিহত করা যায় না কলটাকে। And all I ask, the second refrain, is a windy day, একটা বাতাসময় দিন আমার প্রয়োজন, a day full of wind, with the white clouds flying, এবং সেখানে কি হবে? সাদা সাদা মেঘ উঠতে থাকবে, and the flung spray, এবং জল ছিটকে ছিটকে যাবে। যখন জাহাজটা এগিয়ে চলবে, সেই জাহাজের পাটাতনের ধাক্কায় জল ছিটকে যাবে। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এবং স্ফীত ফেনা চারিদিকে দেখা যাবে, হাওয়াপূর্ণ ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সেখানে তুমি গাংচিলের ডাক শুনতে পাবে। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় স্টাঞ্জায় কবি সমুদ্রের এই যে ইররেজিস্টিবল কল, এই যে দুর্নিবার ডাক, যে ডাকে কবি সাড়া না দিয়ে পারছেন না, তার কথাটা তুলে ধরলেন। কবি সেই দুর্নিবার ডাকের কথা বলতে গিয়ে সমুদ্রের এমন একটা ছবি ড্র করলেন, এমন একটা ছবি আঁকলেন, যা আমাদের পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে, পঞ্চেন্দ্রিয়ের প্রতি তার আবেদন
রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই দুর্নিবার ডাকে সাড়া দিয়ে কবি যেন সমুদ্রে যাত্রা করতে চলেছেন, আর আমরা পাঠকেরা কবিকে যেন বিদায় জানাবার জন্য সমুদ্র সৈকতে হাজির হয়ে গেছি। দেখি সেই জায়গাটা কেমন। তাহলে কবি সমুদ্র যাত্রা যেন শুরু করতে চলেছেন। কি দেখতে পাচ্ছেন? উইন্ডি ডে, we could feel the coldness of the breeze, coldness of the wind. বাতাসের ঠান্ডা আমরা অনুভব করতে পারছি। We can watch the white clouds flying. আমরা দেখতে পাচ্ছি সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। We can hear the cries of the seagull. গাংচিলের ডাক শুনতে পাচ্ছি। এত কিছু থেকে আমাদের মনে হচ্ছে যেন we are just on the seashore to send off the poet on his journey. কবিকে তার যাত্রায় বিদায় জানাতে আমরা উপস্থিত হয়ে গেছি। এবার চলে যাই থার্ড স্টাঞ্জা। I must go down to the seas again, to the vagrant gypsy life. কবি এখানে ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফের কথা বলেছে। ভ্যাগ্র্যান্ট মিন্স ভ্যাগাবন্ড। জিপসি ইজ এ গ্রুপ অফ নোমাডিক পিপল, এক ধরনের যাযাবর শ্রেণী যাদের নির্দিষ্ট কোনো হোম নেই। দে হ্যাভ নো শেল্টার, দে মুভ ফ্রম প্লেস টু প্লেস অ্যান্ড চেঞ্জ দেয়ার শেল্টার্স। তাদের আশ্রয় চেঞ্জ করতে থাকে। সেই রকম একটা জাতি জিপসি। সেই জিপসি, ভ্যাগ্র্যান্ট জিপসি, ওয়ান্ডারিং জিপসি, ভবঘুরে ওই জিপসিদের জীবন কবি চাইছেন। কবি বাঁধন ছাড়া হতে চাইছেন। পৃথিবীর এই প্রকৃতির রূপ, রস, গন্ধ তিনি পেতে চাইছেন। তাই তার এই সমুদ্র যাত্রা। কোথায় যেতে চান যাযাবর জীবন উপভোগ করার জন্য? টু দ্য গার্লস ওয়ে, গাংচিলের পথে। গার্ল মিন্স সিগাল, গাংচিল। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, তিমি মাছের পথে। কোন পথে তারা বিচরণ করে? সিগালস, হোয়েলস, they could be seen in the sea. সমুদ্রে দেখা যায়। The seagulls fly over the seas. সমুদ্রের উপরে তারা উড়ে বেড়ায়। তাহলে কবি তার সমুদ্র যাত্রার প্রতি তার যে আকুতি সেটা প্রকাশ করেছেন। আমি ওখানে আবার ফিরে যেতে চাই। Where the winds like a wetted night, যেখানে বাতাসটা, the wind blows in such a speed, এতটা দ্রুত বয় বাতাস যেন it is a wetted night. Wetted means serpent, খুব ধারালো ছুরির মতো। বাতাস আমাদের শরীরে যখন স্পর্শ করে মনে হয় যেন কেটে দিয়ে যাচ্ছে। সেই বাতাস যেখানে বয় প্রচণ্ড দ্রুততার সঙ্গে যেন কেটে কেটে এগোচ্ছে, এমন বাতাস কোথায় সেটা? মাঝ সমুদ্রে। অ্যান্ড অল আই আস্ক, এবং আমার যা প্রয়োজন, ইজ এ মেরি ইয়ার্ন। মেরি মিন্স জয়ফুল, খুব আনন্দদায়ক। ইয়ার্ন মিন্স স্টোরি, একটা আনন্দদায়ক গল্প। ফ্রম এ লাফিং ফেলো রোভার, ফ্রম এ জলি কো সেলার। আমার সঙ্গে যে সমস্ত নাবিকেরা আছে তারা খুব হাসি মুখে আমাকে গল্প শোনাবে। আমরা খুব হাসি আনন্দের সঙ্গে এই সমুদ্র যাত্রাটা উপভোগ করব। অ্যান্ড কোয়াইট স্লিপ, আনডিস্টার্বড স্লিপ, সাউন্ড স্লিপ, পিসফুল স্লিপ, অ্যান্ড দ্য সুইট ড্রিম, দ্য স্লিপ দ্যাট ড্রিপস ইনটু এ সুইট ড্রিম। এমন একটা ঘুম
যা নিয়ে যাবে আমাদেরকে একটা সুন্দর স্বপ্নের রাজ্যে। কখন? when the long treks over. ট্রেক মানে আগে বলেছি জার্নি, যখন এই দীর্ঘ সমুদ্র যাত্রাটা শেষ হয়ে যাবে তখন আমি ঘুমিয়ে পড়ব কোনো একটা সহনাবিকের কাছে, খুব সুন্দর একটা হাসি খুশির একটা গল্প শুনতে শুনতে তিনি পৌঁছে যেতে চান সেই তার স্বপ্নপুরীতে। The poet here also has drawn our attention to the principles of living a healthy life. একটা সুস্বাস্থ্যকর জীবনযাপনের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের দিকে আমাদের দৃষ্টি গোচর করেছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই একটা প্রিন্সিপালস কি, সুন্দর জীবনের নিয়ম নীতিগুলো কি কি? লাইক ওয়ার্ক, রেস্ট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট, কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ অলসো রেস্ট। তাই কবি এখানে সুইট ড্রিমের কথা বলেছেন। সেই সঙ্গে এন্টারটেনমেন্ট ইজ অলসো নো লেস ইম্পর্টেন্ট। এন্টারটেনমেন্টটাও, আমোদ প্রমোদটাও খুব কম গুরুত্বের নয়। অল দিজ আর দ্য স্পাইসেস অফ লাইফ। এগুলোই জীবনের মশলা, জীবনটাকে সুন্দর করে তোলে। তাহলে কবিতায় দেখতে পেলাম কবি শুধু তার সমুদ্র যাত্রায় নয়, ইররেজিস্টিবল কলের প্রতি তার যে শুধু সাড়া দেওয়া রেসপন্স সেটুকুই শুধু নয়, তিনি হি ইজ অ্যাকচুয়ালি নেচার লাভার। তিনি একজন প্রকৃতি প্রেমী। প্রকৃতির মধ্যে তিনি থাকতে চান, একটা সুন্দর স্বাস্থ্যকর জীবন তিনি উপভোগ করতে চান, এবং সেই সঙ্গে তিনি আমাদেরকে বলে দিয়ে গেছেন কিভাবে সুস্থ সুন্দর জীবনযাপন করা যায়। সো read the poem again and again, try to understand it, and if you have any questions, please write to us. Thank you.